মুক্তিযুদ্ধের ব্যাপারে যাদের আপত্তি ছিল তাদের প্রত্যেকেরই সংবিধান ছুঁড়ে ফেলার একটা প্রবণতা ছিল। তো এই সংবিধান কি কখনো চিরস্থায়ী? এটা কি পাল্টায় না? সংবিধানের কি সংশোধন হয় না? অবশ্যই হয়। পাকিস্তান তো ২৭ বারের মতো সংবিধানের সংশোধন নিয়ে আসছে, ভারতও এরকম বহুবার সংশোধন নিয়ে আসছে। তো ফলে সংবিধানের সংশোধন এক জিনিস, রাজনৈতিক বক্তব্য এবং রাজনৈতিক প্রক্রিয়া দুটোর মধ্যে একটা পার্থক্য হয়ে যায়। আজিকুজ্জামান রতন, আপনার কাছে আসি। সংসদে এবং সংবিধান দুটো তো ওতপ্রোতভাবে জড়িত আছে। এই সংসদেই সংবিধানটা আসলে প্রণীত হয়। সংবিধান নানান সময় আমরা দেখেছি যেই সরকার যখন ক্ষমতায় এসছে তারা আসলে নানানভাবে সংবিধানের বেশ কিছু জিনিস পুনর্বিবেচনা করেছেন, নানানভাবে হয়তো যোগ হয়েছে কিছু বিষয়কে বিয়োগ করা হয়েছে, কিন্তু সংবিধান পাল্টে ফেলতে হবে সেই জায়গাটিতে আপনি আসলে কি মনে করছেন? এবং রাষ্ট্রপতির ইস্যুতে যে তীব্র আলোচনা আজকে হয়েছে সংসদে, সেটিও নিশ্চয়ই আপনি জানেন। নাঈম ইসলাম বলেছেন যে রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই, তাকে বক্তব্য দেওয়ার সুযোগকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেপ্তার করা প্রয়োজন। রাষ্ট্রপতির কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়ার। সংবিধান একটা রাজনৈতিক দলিল, একটা জনগোষ্ঠীর মানুষের সম্মিলিত ইচ্ছার প্রতীক হিসেবে এটাকে ধরা হয়। কিন্তু এই সংবিধান কি কখনো চিরস্থায়ী? এটা কি পাল্টায় না? সংবিধানের কি সংশোধন হয় না? অবশ্যই হয়। আমেরিকার সংবিধান যদি ধরি ১৭৭৬ সাল থেকে, এবং সেটা পাশ হয়েছে ১৭৮৩ সাল, এর মধ্যে তো বহুবার সংশোধন হয়েছে, সংবিধানটা আছে। ব্রিটেনের কোনো সংবিধান নাই, লিখিত সংবিধান নাই, কিন্তু তাদের যে কনভেনশনগুলো আছে সেগুলো তারা যেগুলো কনভেনশন হিসেবে গ্রহণ করে তা নিয়ে তারা চলছে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ভারতের সংবিধান ১৯৪৭ সালে ভারত হওয়ার পরে সংবিধান হয়েছে ১৯৫৩ সালে, ৬ বছর লেগেছে সংবিধান হতে। সেই সংবিধান তো আছে। পাকিস্তানের সংবিধান হতে ৯ বছর সময় লেগেছিল। ৪৭-এ পাকিস্তান হয়েছে, ৫৬ সালে গিয়ে সংবিধান হয়েছে। কারণ সংবিধান করা নিয়ে এত জটিলতা ছিল যে কী হবে সংবিধান। এবং সেই সময় তৎকালীন জামাত ইসলামও একটা প্রশ্ন তুলেছিল, কাকে কাফের ঘোষণা করতে হবে, কাকে অমুসলিম ঘোষণা করতে হবে। বিচারপতি মুনিরের নেতৃত্বে একটা কমিশন হয়েছিল। সেই কমিশনে তিনি সমস্ত ইসলামের বিশেষজ্ঞ বলে যারা পরিচিত তাদেরকে ডেকে নিয়ে এসেছিলেন। তাদের সবার মতরত নেওয়ার পরে তিনি বললেন, আমি তো পাজলড হয়ে গেলাম। একজন যাকে সহি মুসলমান বলছেন, আরেকজন বলছেন ওইটা মানলে তিনি পরিপূর্ণ কাফের হয়ে যাবেন। ফলে তিনি এটার কোনো সিদ্ধান্তে আসতে পারেন নাই যে কাকে আসলে মুসলমান বলা হবে, কাকে মুসলমান থেকে বাতিল করা হবে। এই রকম নানা জটিলতার মধ্যে দিয়ে ১৯৫৬ সালে গিয়ে পাকিস্তানের সংবিধান হয়েছে। ৯ বছর লেগেছিল একটা রাষ্ট্রের সংবিধান হতে। তো ফলে পাকিস্তান কি এখন সেই সংবিধান নিয়ে চলছে না? পাকিস্তান তো ২৭ বারের মতো সংবিধানের সংশোধন নিয়ে আসছে, ভারতও এরকম বহুবার সংশোধন নিয়ে আসছে। তো ফলে সংবিধানের সংশোধন এক জিনিস, আর সংবিধান যেহেতু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা রাষ্ট্রের গড়ে ওঠা সংবিধান, মুক্তিযুদ্ধের ব্যাপারে যাদের আপত্তি ছিল তাদের প্রত্যেকেরই সংবিধান ছুঁড়ে ফেলার একটা প্রবণতা ছিল। আর যারা এই সংবিধানের অগণতান্ত্রিক বিষয়গুলো চিহ্নিত করেছে তারা সংবিধান সংশোধন করার কথা বলেছে। যেমন আমরা বাসদের পক্ষ থেকে আমরা সবসময় সংবিধান সংশোধনের কথা বলেছি, কারণ সংবিধানের শুরুতে অনেকগুলো দুর্বলতা নিয়ে এই সংবিধানটা ছিল, সেই দুর্বলতাগুলো দূর করতে হবে। এবং দূর করার ক্ষেত্রে দুটো উপায় আছে। একটা হলো পার্লামেন্ট, যেখানে সংবিধান সংশোধন করা যায়, আর একটা হচ্ছে বিপ্লব, যার মধ্যে দিয়ে নতুন সংবিধান রচনা করা যায়। যেদিন বাংলাদেশে একটা বিপ্লব হবে, আমরা যদি সমাজতান্ত্রিক বিপ্লব যেদিন করব সেই দিন নতুন করে সংবিধান তৈরি করব। যতদিন পর্যন্ত সেই বিপ্লবটা না হচ্ছে ততদিন পর্যন্ত এই সংবিধানের যে দুর্বলতাগুলো আছে সেগুলো চিহ্নিত করতে থাকবো, তার বিরুদ্ধে কথা বলতে থাকবো এবং দাবি তুলতে থাকবো সেই দুর্বলতাগুলো সংশোধন করা হোক। রাষ্ট্রপতির ইস্যুতে আসলে যে বিতর্ক এখন তারপরে আসি, তাহলে এটা নিয়ে এটা খানিকটা সাংঘর্ষিক বলেও মনে করছেন? এখন ধরুন দুটো বিষয় আছে। কখনো কখনো হয় কি যে রাজনৈতিক বক্তব্য এবং রাজনৈতিক প্রক্রিয়া দুটোর মধ্যে একটা পার্থক্য হয়ে যায়। রাজনৈতিক বক্তব্য এই রাষ্ট্রপতিকে আমরা মানি না ব্যক্তি হিসাবে, কিন্তু যখন রাষ্ট্রপতি একটা পদ, তখন কি হয়? তখন অন্তর্বর্তীকালীন সরকার কি এই রাষ্ট্রপতির কাছে শপথ নেয়নি? তাহলে ব্যক্তি হিসেবে একটা জিনিস, পদ্ধতি হিসেবে আর একটা জিনিস। এই জিনিসগুলো কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। রাজনীতিতে এই দুটো জিনিসেরই কখনো কখনো ব্যালেন্স হয়, কখনো কখনো কন্ট্রাডিকশন হয়। রাজনীতি এভাবে চলতে থাকে। কিন্তু যে জিনিসটা একটু খুবই আমার কাছে খারাপ লাগলো শুনে, যে একজন মাননীয় সংসদ সদস্য তিনি বলছেন, আমি শুনিও নাই, পড়িও নাই। আচ্ছা, না শুনতে পারি, আমার বিরোধের কারণে নাও শুনতে পারি, কিন্তু পত্রিকা যখন ছাপা হবে তখন কি পড়বও না একটু? তাহলে এখন আমি আমার চরম প্রতিপক্ষ যে, তারও মতটা তো আমি দেখব যে তিনি কি মতটা দিচ্ছেন।
তারপরে সেই মতটার চেয়ে উন্নততর কোনো মত থাকলে সেটা আমি উপস্থাপন করব। যদি বলি এটা গণতান্ত্রিক বিরোধিতার প্রশ্ন, যে কাউকে ছুঁড়ে ফেলা, কাউকে হত্যাযোগ্য করা, সেই কাউকে বাতিল জায়গাটিতে করে যাওয়া, আসলে। এই কথা তো আর রাজনীতিতে হয় না। নিশ্চয়ই রাজনীতিতে সেই পরিবর্তনটাই কিন্তু আমরা আসলে এবারে অন্তত দেখতে চাইছিলাম।